হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। আর কাজ করে না। স্যার 25 তারিখ। তোমাদের প্রিপারেশন কি? কিভাবে প্রিপারেশন নিচ্ছ? কোথা থেকে নিচ্ছ বা কিভাবে করছো? তোমাদের প্রিপারেশনের বেসিস কি? বেসিস কি? বল। পিপিটি না বই? প্রিপারেশনের বেসিস কি? স্যার দুইটাই। বই কোথায় পেয়েছো? জাকির স্যার দিচ্ছেন বই? নাকি তোমরা নিজেরা সংগ্রহ করছো বই? স্যার জাকির স্যার আমাদেরকে পিডিএফ দিয়েছিলেন স্যার, ড্রাইভ লিংকে মানে ওই বইয়ের পিডিএফটা শেয়ার করছিলেন। আমার এখানে পার্সোনাল ফাইল অ্যাকাউন্ট করে তারা জানাতে পারবেন। নিচে কাজ করতেছে তো ওখান থেকে সাউন্ড আসছে। ওকে, তাহলে কমপ্লিটিং অডিট প্রসেসে তোমরা কি করেছো বা কি শিখছো সেটা বলো আগে। আমি তো এখন পড়ানোর সময় নেই, যেহেতু প্রতিদিন পরীক্ষা। তোমরা এই চ্যাপ্টার কি কোনো পড়ালেখা করছো অলরেডি? স্যার আপনি একটা শীট দিছিলেন স্যার জাকির স্যারের, ওটা স্যার একটু দেখছিলাম স্যার। আমি শীট দিয়েছিলাম নাকি পিপিটি দিয়েছিলাম? পিপিটি দিয়েছিলেন স্যার জাকির স্যারের। হ্যাঁ, সেইটা তো এখন আমার কাছে নেই, আমি তো ক্যাম্পাসে না, ওটা তো আমার ক্যাম্পাসের ল্যাপটপ। তাহলে সেটা কেউ কি শেয়ার করতে পারবে এখন? কারো কাছে কি রেডিলি অ্যাভেলেবেল আছে এখন? জি স্যার, আমি আপনাকে দিচ্ছি স্যার। তুমি শেয়ার করো, আমি শেয়ারটা স্টপ করি।
তুই এত কিছু খেয়াল করছ কেমনি? তুই পারছো ভাই? আমার স্বাস্থ্য আমার একটা স্বাস্থ্য আমার একটা স্বাস্থ্য মিন আছে, ওরা এরকম সার্গো কি আছে না আছে সবকিছু খেয়াল করতে ক্লাসে যাইলে। আল্লাহ। শেয়ার করতে পারছো না? স্যার এক সেকেন্ড। এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, এক সেকেন্ড স্যার। এবার শেয়ার করে দিছি, তুই কি ভুল কথা বল খালি। এটা রিলায়েবল শেয়ার। এর মধ্যে কোনো শেয়ার হয় বেটা? অব দি টু দি বাইরে দিতে হইছে। কমপ্লিটিং অডিট। আর কিছু কইতেছে স্যার রে? আর কারো কোনো কিছু থাকলে বলতে পারো, ও কত একটা শেয়ার করো। অন্য কারো কিছু জানার থাকলে প্রশ্ন করো। স্যার শেয়ার করছি স্যার। ওকে। তোমাদের কি জাকির স্যার কোনো ম্যানুয়াল দিয়েছেন? ম্যানুয়াল? তুমি স্ক্রল ডাউন করো প্রথম থেকে নিচে যাও। যেতে থাকো। স্যারের দিয়ে তো স্যারই করতে এমন এমন করে কি হয়? যাও যাও। এটা সিয়াম কোশ্চেন তো করবো না, জাকির স্যার না? জাকির স্যার তো আমি জানি না কিছু। আচ্ছা ঠিক আছে, স্টপ। এখন বলো তোমরা, ক্লাস তো এখন নেওয়ার সুযোগ নেই বা প্রয়োজনও নেই, এখন ক্লাস নেওয়া আননেসেসারি। তোমরা যে জন্য মিট করতে চেয়েছো সেটা বলো। তোমাদের আজকে ক্লাসে অ্যাটেন্ড করার পারপাস বলো, তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো। হয় নাকি কেউ কথা ভাই? তোমার শেয়ারিং স্টপ করে দাও।
কথা বলো, কথা না বললে আমি ক্লোজ করে দেবো। হ্যালো মিস্টার সিয়ার, তুমি বলো, তুমি ক্লাসের জন্য রিকোয়েস্ট করছো কেন? কারণ নতুন করে আলোচনা করার সুযোগ নেই। যেভাবে আমি আলোচনা করেছি, যতটুকু সামারি করেছি ওটাই তোমাদেরকে পড়তে হবে আর পিপিটিটা দেখবে। এর বাইরে আর কি আছে জানো? প্রশ্ন পিপিটির উপরে ভিত্তি করেই হবে। 20 মার্কসের প্রশ্ন থাকবে। কতবার? স্যার এখান থেকে তাহলে 2টা কোশ্চেন হবে? হ্যাঁ, 20 মার্কসের প্রশ্ন থাকবে। সিয়াম এই চ্যাপ্টার থেকে 20 মার্কসের প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার এই চ্যাপ্টারটা যদি স্যার একটু শর্ট করে আবার আলোচনা করতে তাহলে স্যার আমাদের একটু বুঝতে সুবিধা হতো। কারণ স্যার একটা ক্লাস নেওয়া হয়েছিল তো, যদি একটু স্যার সামারি করতেন তাহলে আর কি একটু সুবিধা হতো স্যার, সেই জন্য আর কি বলা হয়েছিল। সামারি করে দিলে পরে সামারি যেটা ওটি সার্ভিস স্লাইড দিয়ে সেটা মোর ডিটেইলস আছে। হ্যাঁ, সংক্ষেপে যদি আমরা বলি তাহলে হলো I can share my note. Okay, I can share another. another bro. যাবি না? হ্যাঁ? আরে সেই হ্যাঁ? তোমাদের কি এই চ্যাপ্টারের কোনো কনসেপ্ট বোঝায় কোনো সমস্যা আছে কিনা, সেটা হলে সেটা আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে। এমন কোন টার্ম বা কনসেপ্ট আছে কিনা যেটা তোমরা বুঝতে পারতেছো না পড়ার পরে? স্যার বলো। 5 নম্বর যে প্রসিডিউরটা, প্রিপেয়ার ম্যাটারস অফ অ্যাটেনশন ফর পার্টনার্স, এটা স্যার বুঝছি না। Prepare matters for attention of partner. আমি ওই যে ক্লাসে বলেছিলাম যে পার্টনারের কাছে ফাইনালি যায়, এর আগে যে ম্যানেজার, টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এনগেজমেন্ট পার্টনার এরা যে রিভিউটা করে, সেই রিভিউর পরে কিছু এরা কোনো সলিউশন দিতে পারে না কিছু, যেমন গোয়িং কনসার্ন ইস্যু, তারপরে তোমার ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। তুমি কোথাও দেখলে যে কোনো একটা অ্যাসেট খুবই ওভার স্টেটেড অথবা খুবই আন্ডার স্টেটেড, অথবা দেখলে যে গোয়িং কনসার্ন ইস্যু আছে কোম্পানি। এখন এই জিনিসগুলি কিন্তু ম্যানেজার সেটেল করতে পারে না, এগুলি পার্টনারের অ্যাটেনশন ড্র করা হয়, পার্টনারের কাছে সেন্ড করা হয়, রেফার করা হয় যে হাউ টু রিপোর্ট দিস আর হোয়াট শুড উই ডু উইথ দিস। এটাই হলো অ্যাটেনশন ফর পার্টনার। অর্থাৎ এমন কোন ইস্যু যদি থাকে যেটা ম্যানেজার লেভেলে সলভ করা যাচ্ছে না, অডিট ম্যানেজার, তুমি ওই কোম্পানির ম্যানেজার না, অডিট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদের লেভেলে যেটা সলভ করা যাচ্ছে না বা তারা সলিউশন দিতে পারছে না, এরকম ম্যাটেরিয়াল ইস্যু যদি থাকে সেটা পার্টনারের অ্যাটেনশন ড্র করতে পারে। তার ভিতরে একটা এক্সাম্পল আমরা বলতে পারি গোয়িং কনসার্ন ইস্যু। তো সেগুলি পার্টনারের অ্যাটেনশনের জন্য তার কাছে রেফার করা হয়, পার্টনার সেটাকে আবার স্ক্রুটিনি করে এবং এর রেলিভেন্ট ইনফরমেশন অডিট টিম যে সকল এভিডেন্স বা যে সকল ইনফরমেশন সংগ্রহ করে সেগুলিকে সে রিভিউ করে। রিভিউ করার পরে তার যদি আরো ফার্দার কোনো কোয়ারিজ থাকে সেটা অডিট টিমকে কোয়ারি করে। অডিট টিম আবার রেসপেক্টিভ
কোম্পানির বা ক্লায়েন্টের রেসপেক্টিভ অথরিটির সাথে যোগাযোগ করে। ইফ দে ফেল টু সলভ ইট, দেন পার্টনার ডিরেক্টলি টক উইথ দ্য এমডি অথবা যিনি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ যে থাকে কোম্পানির বা ক্লায়েন্টের পক্ষ থেকে, তার সাথে কথা বলে যে we have found this sort of issue, this and this and this, but we have to unsettle it, ইত্যাদি এরকমের একটা তাদের ডিসকাশন হয় এবং সেটাকে তারা সেভাবে রিপোর্টে ইনক্লুড করে। বুঝতে পারছো? হ্যালো, কে প্রশ্ন করছো? তোমার প্রশ্নের আনসার পেয়েছো কিনা? শোনা যায় না। জি স্যার। আচ্ছা, তোর দাও না কেন প্রশ্ন করলে? আর স্যার আইডেন্টিফাই সাবসিকুয়েন্ট ইভেন্ট, এইটা বলতে স্যার কি বোঝানো হয়েছে মেইনলি? আইডেন্টিফাই সাবসিকুয়েন্ট ইভেন্ট মানে হলো, ধরো মনে আছে স্যার স্যার হ্যাঁ বলো। স্যার ইভালুয়েশনের পুরো প্রসেসটা যদি ধারাবাহিকভাবে বোঝাই দিতেন তাহলে ভালো হইতো স্যার। ইভালুয়েশন, জি স্যার, ইভালুয়েশনের পুরো প্রসেস মানে প্রসিডিউরটা ধারাবাহিক বোঝাই দিতেন। তাহলে তোমার ওই স্লাইডে যেতে হবে। জি স্যার। আচ্ছা, তার আগে আমি সাবসিকুয়েন্ট ইভেন্টের প্রশ্নটা তারটা একটু ক্লিয়ার করে দেই। এখানে একটা টাইমলাইন আছে, দেখো, বিগিনিং অফ ইয়ার, এন্ড অফ ইয়ার, অডিট কমপ্লিশন ডেট, অডিট রিপোর্ট রিলিজ ডেট, অডিট রিপোর্ট রিলিজ ডেট, এন্ড অফ দ্য ইয়ার। মনে করো আমরা যদি এটা 2022 এর কথা বলি, 2022 সালের কথা বলি, তাহলে 2022 শুরু হয়েছে জানুয়ারিতে, এন্ড অফ দ্য ইয়ার হলো 31 ডিসেম্বর, এটা হলো এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। কেমন? অডিট হবে কত সালে? 2022 সালে। তাহলে এন্ড অফ দ্য ইয়ারের পরেই কিন্তু অডিটটা কল করা হয়, অডিট কল করা হয়। তাহলে অডিট শুরু হলো, অডিট শুরু হয়ে অডিট কমপ্লিট হতে অডিট কমপ্লিশন ডেট এই ডেটে এসে সেটা হতে পারে জানুয়ারি 2023 অথবা জানুয়ারি ফেব্রুয়ারি 2023 বা মে বা জুন, যে কোনো একটা মাস, 2-3 মাস লেগে যায়। ধরে নাও যে জুন 2023, তাহলে অডিট কমপ্লিট হলো। অডিট কমপ্লিট হওয়ার পরে কি হয়? অডিট টিম রিপোর্ট তৈরি করে এটা রিভিউর জন্য দেয়। কার কাছে রিভিউর জন্য দেয়? অডিট ম্যানেজার, অডিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অডিট ম্যানেজার, দেন পার্টনার। রিভিউ হওয়ার পরে যখন পার্টনার স্যাটিসফাইড হয় এভরিথিং এ, পার্টনার রিপোর্টে, অডিট রিপোর্টে সাইন করে অডিট রিপোর্টটা ক্লায়েন্টকে পাঠায়। তাহলে সেটা মনে করো হলো গিয়ে 2023 জুন বললাম তো, এটা মনে করো জুলাই। তাহলে অডিট রিপোর্টটা রিলিজ হলো জুলাই। তাহলে এই যে এন্ড অফ দ্য ইয়ার এবং জুলাই এর ভিতরে তো কোম্পানির অনেক ট্রানজাকশন হয় না? কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম তো বন্ধ থাকে না, চলতে থাকে। তাহলে এই সাইনিং ডেট এবং এই ডেটের ভিতরে এমন কোন মেজর ইভেন্ট ঘটতে পারে যেটা কোম্পানির শেয়ার হোল্ডারদের ফাইন্যান্সিয়াল গেইন এবং লসকে প্রভাবিত করে। তাহলে সেই জিনিসগুলিকে অডিটরকে তুলে আনতে হয়, সেই জিনিসগুলিকে অডিটরকে ফলো আপে রাখতে হয়, এবং সেই ইভেন্টগুলি কি বলা হচ্ছে? সাবসিকুয়েন্ট ইভেন্ট। কেমন? Auditors perform procedure to evaluate the events that may affect presentation and disclosure in the financial statement. আমরা যে এই যে অডিট রিপোর্ট তৈরি করলাম 2022 সালের, এই 2022 সালের 31 ডিসেম্বর থেকে আমাদের জুলাইয়ে সাইন হলো, এর আগের এর ভিতরে এমন কোন ইভেন্ট ঘটতে পারে যেটা আমি এখানে যে রিপোর্ট করেছি, আমার রিপোর্টে যে ইস্যুগুলি আমি তুলে এনেছি, যে অ্যাসেট বা লায়াবিলিটি বলছি, সেই অ্যাসেট বা লায়াবিলিটিস কে প্রভাবিত করতে পারে। যেমন সহজ একটা উদাহরণ দেই, সে ফর এক্সাম্পল এই কোম্পানির লায়াবিলিটি ছিল $30 মিলিয়ন। আমাদের অডিট রিপোর্টে এসেছে তার একটা আনসার্টেন লায়াবিলিটি আছে $30 মিলিয়ন।
দেখা গেল আমি যে ডেটে অডিট রিপোর্ট সাইন করছি তার ভিতরে অর্থাৎ জুলাই, এটা ফর এক্সাম্পল মে মাসে তারা এটা সেটেল করে ফেলছে লায়াবিলিটি। তার মানে আমি এই যে 31 তারিখে যে ভিত্তিতে রিপোর্ট করেছি তার ভিতরে এমন একটা লায়াবিলিটি ছিল যেটা আমার অডিট সাইনিং ডেটের আগে এটা ক্লিয়ার হয়ে গেছে। সেই জিনিসগুলিকে তুলে আনাটাই বলা হচ্ছে যে সেগুলি কি বলা হচ্ছে সাবসিকুয়েন্ট ইভেন্টস অকারিং ডিউরিং দিস পিরিয়ড আর নোন অ্যাজ সাবসিকুয়েন্ট ইভেন্ট। মানে এই পিরিয়ডের ভিতরে এন্ড অফ দ্য ইয়ার এবং অডিটর সাইনিং যে ডেট, রিপোর্ট রিলিজ ডেটের ভিতরে যে সকল ট্রানজাকশন ঘটবে, যে সকল ইভেন্ট ঘটবে, যে ইভেন্টগুলি কোম্পানির বা শেয়ার হোল্ডারদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে বা ফাইন্যান্সিয়াল স্টেটকে প্রভাবিত করবে, সেই ইভেন্টগুলি কি বলা হচ্ছে সাবসিকুয়েন্ট ইভেন্ট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে প্রসিডিউর ইন সাবসিকুয়েন্ট পিরিয়ড। কি কি করবে? রিভিউ লেটেস্ট ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে এই কোম্পানি আমি অডিট করছি 2022 সালের, কোম্পানি এই জুনের ভিতরে আরেকটা রিপোর্ট করে, অন্তর্বর্তীকালীন রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টটাও অডিটর সংগ্রহ করবে এবং সেটাকে রিভিউ করবে। ইফ দেয়ার ইজ anything significant that might affect the report you prepared, the data you reported in your audit report. Inquire of officers and other executives. যদি এরকম কিছু থাকে তাদেরকে জিজ্ঞেস করা। Read minutes of meeting of shareholder, directors and committees. এই পিরিয়ডের ভিতরে, এই সাবসিকুয়েন্ট পিরিয়ডের ভিতরে যদি কোনো এজিএম হয় সেই এজিএম এর মাইনুটস, এবং যদি ডিরেক্টরশিপ কোনো আদার কোনো মিটিং থাকে যেটা সিগনিফিক্যান্ট মিটিং, এটাকে বলা হয় এক্সিকিউটিভ কমিটির মিটিং, সেই মিটিং এর মাইনুটস গুলোকে রিভিউ করা। অবটেইন রেসপন্স টু অ্যাটর্নি লেটারস। অ্যাটর্নি যদি থাকে, অর্থাৎ এগুলি লিগ্যাল সেটেলমেন্টের ক্ষেত্রে অ্যাটর্নি বলতে প্রতিটা কোম্পানির একজন লিগ্যাল অ্যাডভাইজার থাকে। এরকম কোনো যদি আনসেটেল লায়াবিলিটিস থাকে সেক্ষেত্রে সেই লিগ্যাল অ্যাডভাইজারের লিখিত কমেন্ট নিতে হয়। যেমন আমরাও যেটা করতাম, অডিট করে আসার পরে অনেক সময় রিভিউ করার ক্ষেত্রে পার্টনার বলতো বা ম্যানেজার বলতো, ওকে তুমি যে এটা রিপোর্ট করছো এই লায়াবিলিটি স্ট্যাটাস, আমরা বলতাম যে ওকে ফাইন, আমরা এটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এভাবে ছিল এবং অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেছি, সে বলেছে এটা এই স্টাইল। তখন পার্টনার আমাদেরকে বলছে ওকে ফাইন, দ্যাট ইজ নট এনাফ, উই নিড এ লেটার ফ্রম দ্য লিগ্যাল অ্যাডভাইজার অফ দ্য কোম্পানি, যেটাকে এখানে বলা হচ্ছে অ্যাটর্নি। অনেক জায়গায় বলা হয় ল অফ অ্যাটর্নি কোম্পানির ক্ষেত্রে। তো এরপরে আমরা আবার কোম্পানির অ্যাকাউন্টেন্টের কাছে অ্যাপ্রোচ করতাম। অনেক ক্ষেত্রে আমরা তার লিগ্যাল অ্যাডভাইজার যিনি তার কাছে আমাদের ফার্মের পক্ষ থেকে চিঠি লিখতাম যে we are these and these and these and we have found these and these in the annual report, financial statement of the company, and we talk to the respective officer of the company and they explain these and these, what is we need your opinion regarding this matter. তখন লিগ্যাল অ্যাডভাইজার তার কাছে যে ফাইলপত্র থাকে ওই মামলা সংক্রান্ত পেন্ডিং সুট যেগুলি থাকে তার এগেইনস্ট, এটা বিশেষ ক্ষেত্রে হয় ট্যাক্সের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয় লায়াবিলিটিজ এর ক্ষেত্রে, ল্যান্ড প্রপার্টিজ এর ক্ষেত্রে, তারপরে অনেক ক্ষেত্রে হয় এই যে তোমার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অনেক সময় মামলা থাকে, ওটাকে কি বলে, কাস্টমের অনেক পেন্ডিং মামলা থাকে। সেই মামলাগুলির ক্ষেত্রে আমরা এভাবে অ্যাটর্নিদের লেটার নেই বা নিতাম। এখনো এগুলো আছে, চর্চা করে। অবটেইন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন। এরপরে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন মানে যে কোম্পানির আমরা কাজ করছি সেই কোম্পানির একজনের প্রতিনিধিত্ব লাগবে ক্লায়েন্টের। আর সাবসিকুয়েন্ট ইভেন্ট দুই ধরনের, টাইপ 1, টাইপ 2। প্রোভাইড নিউ ইনফরমেশন অ্যাবাউট কন্ডিশন এক্সিস্টিং এট ব্যালেন্স শিট ডেট, অ্যাডজাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু রিফ্লেক্ট নিউ ইনফরমেশন। তুমি এই সাবসিকুয়েন্ট ডেটে যদি কোনো ম্যাটেরিয়াল ইনফরমেশন পাও, খুব সিগনিফিকেন্ট কোনো ইনফরমেশন থাকে যেটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে প্রভাবিত করে, তাহলে সেগুলিকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে রিভাইজ করতে হবে। আর টাইপ 2 এরর, এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট বাট দ্যাট হ্যাজ significance, involve events occurring after balance sheet date, disclose in financial statement, prepare pro forma financial statement, নতুন করে আরেকটা pro forma financial statement তৈরি করে। When a subsequent event are identified prior to audit completion date, following audit completion date but prior to the audit report release, আর following audit report release date, audit report release date পরে হতে পারে, অডিট কমপ্লিট হয়ে গেছে কিন্তু অডিট রিপোর্ট রিলিজের আগে হতে পারে, প্রায়র টু অডিট কমপ্লিশন ডেটের আগেও হতে পারে, যেটা আমরা এখানে
এই যে অডিট কমপ্লিশন ডেটের আগেও হতে পারে, মানে এন্ড অফ দ্য ইয়ার, জানুয়ারি থেকে জুন ছিল আমাদের অডিট কমপ্লিশন ডেট, জানুয়ারি টু জুন, তাহলে এর ভিতরে হতে পারে, এর ভিতরে হতে পারে, যে কোনো একটা পিরিয়ডের ভিতরে হতে পারে। আচ্ছা, আর একজনের বলছে টোটাল ইভালুয়েশনটা একটু বুঝাই দেওয়ার জন্য, তুমি আমার একটু শেয়ার করো তো। মিস্টার সিআর আমার একটু শেয়ার করো এবং ওই রেসপেক্টিভ স্লাইডে যাও। জি স্যার। ইভন evaluation. Evaluation and reporting. আরো উপরে এটা শেষ করে নেই, তারপর এটা পরে যাও। প্রসিডিউর কি হবে? ইভালুয়েশনের ফার্স্ট স্টেপ, ইভালুয়েট দ্য গভর্নেন্স এভিডেন্স, পারফর্ম প্রসিডিউর টু আইডেন্টিফাই সাবসিকুয়েন্ট ইভেন্ট, review financial statement, other report material, perform wrap-up procedure, prepare matter of attention to partner, report to the board of directors and prepare audit report. Evaluate the governance evidence. Governance তো বুঝো, অর্থাৎ কোম্পানির ভিতরে ইন্টারনাল কন্ট্রোল এবং গুড গভর্নেন্স আছে কিনা, কন্ট্রোল প্রসিডিউরটা ঠিক আছে কিনা, তারপরে অর্থাৎ গভর্নেন্স মেকানিজমটা ইফেক্টিভ আছে কিনা, তাহলে তার সাপোর্টিং যে সকল এভিডেন্স আছে সেগুলি কি ইভালুয়েট করা, কিসের উদ্দেশ্যে? লুকিং ফর ইফ দিস এভিডেন্স আর সাফিসিয়েন্ট and if these evidences are relevant, reliable and sufficient. Perform procedure to identify subsequent event. এটা তো বললাম যে সাবসিকুয়েন্ট ইভেন্ট গুলিকে আইডেন্টিফাই করব, কিভাবে করব সেটা রিভিউ করতে হবে, কি কি ডকুমেন্টেশন আমরা পরে আসছি। রিভিউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড আদার রিপোর্ট ম্যাটেরিয়ালস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলিকে রিভিউ করতে হবে, কোনটা যেটা বেসিসে আমরা রিপোর্ট তৈরি করেছি সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং সাবসিকুয়েন্ট ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। Perform wrap-up procedure, that is wrapping up, that means summarizing everything what you have done and what you have found, and then figure out if there is anything that requires the partner's attention, as I said before, and then report to the board of directors. That is what you have found as an auditor, reporting it to the board of directors who are the main decision maker in the company. And then finally, that is a reporting এর উদ্দেশ্যটা হলো তাদের সাথে শেয়ার করা, board of directors এর সাথে, if you find anything negative and if it is positive then it's okay. Then after getting their opinion, their discussion, and then you finally prepare the audit report. Next, দেখো গভর্নেন্সের জন্য আমরা কি করব? লিগ্যাল লেটার, যেমন ওই অ্যাটর্নির কথা বললাম, এটা হতে পারে রিটেন রিপ্রেজেন্টেশন অফ বাই ম্যানেজমেন্ট and a contingent liabilities commitment and related parties. সহজ কথা হলো গভর্নেন্স ইভালুয়েশনের জন্য যে কোম্পানিটা যে যার কাজ সে সেটা করছে, একজনের কাজ আর একজন করছে না, তাহলে আমরা যদি এমন কোনো ইভেন্ট থাকে যেটার জন্য লিগ্যাল অ্যাডভাইজারের লেটার দরকার, সেক্ষেত্রে আমরা লিগ্যাল অ্যাডভাইজারের লেটার রিসিভ করব। 2 নম্বরে হলো এটা কিসের জন্য, গভর্নেন্স ঠিক আছে কিনা সেটার জন্য। তারপরে আমরা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার দিতে হবে, পার্টিকুলার রেসপন্সিবল পারসন থাকবে, তার সাথে আমরা অ্যাজ এ অডিটর আমরা তার সাথে কমিউনিকেট করব at the first line of communication। তিনিই হবেন প্রথম কমিউনিকেশনের মাধ্যম।
সে যদি কিছু না করে সে তখন আমাদেরকে রেসপেক্টিভ অথরিটির সাথে লিংক আপ করাবে। ইনফরমেশন অ্যাবাউট কন্টিনজেন্ট লায়াবিলিটি, যেটা বললাম, কোনো পেন্ডিং স্যুট যদি থাকে, কোনো কন্টিনজেন্ট লায়াবিলিটি যদি থাকে এবং কমিটমেন্ট যদি থাকে, সেগুলিকে বের করে আনা। যেমন তোমার যদি ব্যাংক হয়, ব্যাংকের ক্ষেত্রে প্রচুর কমিটমেন্ট থাকে, গ্যারান্টি থাকে, সেই জিনিসগুলি কত টাকা, সেটা কতটুকু কোম্পানির জন্য গুড, কতটুকু ব্যাড, এগুলি। দেন আইডেন্টিফিকেশন অফ রিলেটেড পার্টিস, তারপরে এর যে কোম্পানির সাথে আরো রিলেটেড পার্টিস থাকে, রিলেটেড পার্টিস হলো এরকমের যে মনে করো সিস্টার কনসার্ন থাকে, একটা কোম্পানির আরেকটা এটাকে বলা হয় কি বলে সাবসিডিয়ারি থাকে বা রিলেটেড কোম্পানি থাকে। অনেক সময় কোম্পানি কি করে, একটা রিসোর্স, একটা রেভিনিউ আর একটা ট্রান্সফার দেয়, যেটা ট্যাক্স কম থাকে সেটা ট্রান্সফার দিয়ে ওটা ট্যাক্স কমিয়ে ফেলে। এরকম রিলেটেড পার্টিস যদি ট্রানজাকশন থাকে, আর্মস ট্রানজাকশন বলে এগুলিকে, যে তুমি তোমার ভাইয়ের কোম্পানি যে ব্যাংকগুলি করে, আমাদের দেশে ব্যাংক যেভাবে ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে ব্যাংকের টাকা, যে একটা ব্যবসায়িক গ্রুপ, মনে করো বেক্সিমকো গ্রুপের একটা ব্যাংক আছে, তখন কি করে, এটাকে ওটার মাধ্যমে লোন দিয়ে এটাকে তুলে এনে ওটার থেকে ওটার টাকা পয়সা সরাই ফেলা বা বিদেশে ট্রান্সফার পাচার করে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের রিলেটেড পার্টি যদি কোনো ট্রানজাকশন থাকে, সেগুলিকে আইডেন্টিফাই করা, এবং সেগুলি যদি অফেন টাইম এমন হয় যেটা গোয়িং কনসার্ন ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে মনে করে এটা পার্টনারের অ্যাটেনশন দরকার। ক্লিয়ার? এই স্টেপ ক্লিয়ার কিনা? Yes or no? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. Okay, next. লিগ্যাল লেটার, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন তো আমি বললাম, সেগুলি তো বুঝতে পারছো নাকি? এগুলো আর বলার দরকার নেই, এগুলি বিস্তারিত এখানে বলা আছে, তোমরা পড়ে নিবে। নেক্সট, সাবসিকুয়েন্ট ইভেন্ট আমরা আলোচনা করেছি, ওটা ওখানে ওখান থেকে বুঝে ফেলছো, যেহেতু এখন পড়লেই বাকিটা বুঝবে। এরপরে নেক্সট, এফএস ডেট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডেট। এই যে এখানে রিভিউ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আদার রিপোর্ট ম্যাটেরিয়াল, এর আগেটা যে সাবসিকুয়েন্ট ইভেন্টকে কিভাবে বের করবে, রিভিউ, আইডেন্টিফাই সাবসিকুয়েন্ট ইভেন্ট, এর আগে আরেকটা আছে। এখানে two type of event, materially affect financial report, as I said before, and one are adjusting event. Events both favorable and unfavorable that provide evidence of or further elucidate the condition that existed at balance sheet. মানে এমন কোন ইভেন্ট যদি ফেভারেবল হোক, আনফেভারেবল হোক, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটে রিপোর্টেড এমন কোন ইস্যু যদি থাকে, এমন কোন ফিগার বা অ্যাসেট বা লায়াবিলিটি যদি থাকে, সাবসিকুয়েন্ট ইভেন্ট এমন কোন ইভেন্ট থাকে যেটা দিয়ে ওটা প্রভাবিত হয়েছে। মানে ওই যেটা আমরা বললাম এর আগে, কি জানো, রিলেটেড পার্টিস ট্রানজাকশন। রিলেটেড পার্টিস ট্রানজাকশন কোম্পানির, মনে করো আমরা বলছি একটা লায়াবিলিটিজ আছে, একটা লোন আছে। সে ফর এক্সাম্পল বেক্সিমকো কোম্পানি, বেক্সিমকো বাদ দাও, এসালামের হলো ব্যাংক হলো, মনে করো এফএসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এখানে একটা ট্রানজাকশন, একটা অ্যাসেট লায়াবিলিটিজ আছে, লায়াবিলিটিজ না অ্যাসেট বলা যায়, লোন আছে। সে ফর এক্সাম্পল $5 মিলিয়ন তাকে এসালাম গ্রুপকে দিয়েছে। এখন এই ট্রানজাকশনটাকে আমরা রিভিউ করলাম বা এটাকে আমরা রিপোর্ট করলাম, ওকে এভরিথিং ইজ ফাইন। পরে আমরা যখন সাবসিকুয়েন্ট ইভেন্টে গিয়ে দেখা গেল যে এখানে ফার্দার আরেকটা ট্রানজাকশন ঘটছে, যে ট্রানজাকশনের ফলে এটা আরো বেড়ে গিয়েছে সাবসিকুয়েন্ট ডেট, তাহলে কি করতে হবে, এটা ওই লোনটাকে ওই কোম্পানির অর্থাৎ ব্যাংকের লায়াবিলিটির পরিমাণ বাড়িয়ে ফেলছে এবং এটা রিলেটেড পার্টি ট্রানজাকশন এবং এটার পিছনে হয়তোবা কোনো অন্য কোনো মোটিভ থাকতে পারে। এভাবে যদি আমরা দেখতে পাই, তখনই আমরা এটাকে রিভিউর জন্য নিয়ে নেয় এবং এটা ধরে নেওয়া হয় যে এটা আরো যদি কন্টিনিউ হয়, সেক্ষেত্রে কোম্পানি অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গোয়িং কনসার্ন ইস্যু হয়ে দাঁড়াবে, ব্যাংক এক সময় দেউলিয়া হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলিকে রিপোর্ট করা, এই জিনিসগুলিকে তুলে আনা, এটাই হলো সাবসিকুয়েন্ট ইভেন্ট। এবং এটার জন্য অথবা দেখা গেল অ্যাডজাস্টিং কখন লাগবে, অ্যাডজাস্টিং এইটাই যদি আবার দেখা গেল যে হ্যাঁ সাবসিকুয়েন্ট ইভেন্টে গিয়ে আমরা 31 ডিসেম্বরে পেলাম $5 মিলিয়নের লোন, কিন্তু
এপ্রিলে গিয়ে তারা লোনটা শোধ করে দিয়েছে কে এসআলএম গ্রুপ, অথবা এটাকে ডিফল্ট লোন হিসেবে ডিফাইন করে ফেলছে, তখনই কি করতে হবে? অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা রিপোর্ট হয়েছে সেটাকে সংশোধন করা যাবে। এখানে যেমন দুটো এক্সাম্পল আছে, সাবসিকুয়েন্ট কালেকশন অফ ম্যাটেরিয়াল অ্যাকাউন্ট রিসিভেবল that has been treated as uncollectible at balance sheet date. 31 ডিসেম্বর আমরা ফিগার আউট করলাম যে 10 মিলিয়ন ডলারের লোন আছে এসআলএম গ্রুপে, যেটা কালেক্টেবল না, আনকালেক্টেবল। বাংলাদেশ ব্যাংকও এসআইবি এফএসআইবিএল কে অনুমতি দিয়ে দিচ্ছে, ওকে তুমি এটাকে ব্যাড লোন হিসেবে ডিফাইন করে ফেলো। কিন্তু আফটার 31 ডিসেম্বর, সে ফেব্রুয়ারি আর মার্চ আর এপ্রিলের যে কোনো একটা ডেটে আমরা এটাকে রিভিউ করতে গিয়ে দেখতে পেলাম যে না, তারা পার্সিয়ালি লোনটাকে শোধ করে দিয়েছে, তার মানে এটা কালেক্টেবল হয়ে গেল, তার মানে এটা ফেভারেবল হয়ে গেল, তাহলে এটাকে রিপোর্ট করতে হবে। তারপরে a commercial assessment or legal determination subsequent to balance sheet date that establishes definitively a claim that was in existence but of an uncertain amount at balance sheet date. Balance sheet date একটা লায়াবিলিটি রিপোর্ট করা হয়েছে যে লায়াবিলিটি এখনো সেটেল হয়নি, যার কারণে এটার ভ্যালুটা কত সেটাও বলা যাচ্ছে না। কিন্তু সাবসিকুয়েন্ট ডেটে গিয়ে দেখা গেল যে লায়াবিলিটিটা সেটেল হয়নি, কিন্তু লায়াবিলিটির পরিমাণটা জানা গেল যে ওকে ফাইন, এটা যদি সেটেল হয় তাহলে লায়াবিলিটিটার পরিমাণ দাঁড়াবে 10 মিলিয়ন। এরকমের যদি কোনো ইভেন্ট থাকে তাহলে সেটাকে আমাদেরকে রিপোর্ট করতে হবে এবং অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। নেক্সট, টাইপ 2 আর ডিসক্লোজিং ইভেন্ট। এটার জন্য তোমার অ্যাডজাস্টিং দিতে হবে না, অর্থাৎ তুমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিটে যে সকল অ্যাসেট বা লায়াবিলিটিজ রিপোর্ট করা হয়েছে সেগুলিকে রিভাইজ করার দরকার নেই। অ্যাডজাস্টিং এন্ট্রিজ মানে কি? তুমি যেটা রিপোর্ট করেছো ব্যালেন্স শিট যে সকল অ্যামাউন্ট, যতটুকু অ্যামাউন্ট রিপোর্ট করেছো সেটাকে যখন রিভাইজ করতে হবে সেটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দরকার হয়, সেটার জন্য টাইপ 1। আর টাইপ 2 হলো it doesn't require to change your reported asset or liabilities, but you have to disclose this even in the annual report or in your audit report. বলতে হবে এই জিনিসগুলিকে নোট আকারে দিতে হবে। Do not relate to a condition that existed at balance sheet date. Balance sheet এর সাথে এটা রিলেশন নাই। Include both favorable and unfavorable event, new condition, distinct and so on. So for example, a fire or flood loss after balance sheet date not fully covered by insurance. যদি কোনো লস হয়, নন ইনসুরেবল লস হয়, নন ইনসুরেবল না পুরোটাই, পার্সিয়ালি হতে পারে, ফুলি হতে পারে, আদৌ নাও হতে পারে, অর্থাৎ ফুলি ইনসুরেবল নয় এরকম যদি ফায়ার বা ফ্লাড হয় সেক্ষেত্রে যে লসটা হবে সেটা। রাইজিং অফ অ্যাডিশনাল শেয়ারস আর লোন ক্যাপিটাল আফটার ব্যালেন্স শিট ডেট, ব্যালেন্স শিট ডেটের পরে যদি কোনো নতুন শেয়ার ইস্যু করে এবং তার মাধ্যমে যদি কোনো ক্যাপিটাল রেজ করে সেটাও আমার ব্যালেন্স শিটের যে ক্যাপিটাল রিপোর্টেড আছে সেটা চেঞ্জ হবে না, কিন্তু এটা নোটস টু দ্য অ্যাকাউন্টসে অথবা নোটস টু দ্য রিপোর্টে উল্লেখ করে দিতে হবে। মার্জার এন্ড অ্যাকুইজিশন আফটার দ্য ব্যালেন্স শিট ডেট, ব্যালেন্স শিট ডেটের পরে যদি কোনো মার্জার হয়, অর্থাৎ দুটো কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটা যদি কোনো কোম্পানির সাথে মার্জ হয়ে যায় অথবা অন্য কোনো কোম্পানিকে যদি অ্যাকোয়ার করে কিনে নেয়, তাহলে সেটাও ব্যালেন্স শিটে যেটা রিপোর্টেড আছে সেই ফিগারগুলিকে চেঞ্জ করবে না, কিন্তু এটা সেপারেটলি রিপোর্ট করতে হবে, অডিট রিপোর্টে ইনক্লুড করতে হবে। নেক্সট, রিপোর্টিং, financial statement disclosure, disclosure checklist, corporate governance disclosure, fair values, তারপর আদার ইনফরমেশন ইন দ্য অ্যানুয়াল রিপোর্ট। যেমন কয়েকদিন আগে আমি একটা অডিট রিপোর্ট তৈরি করেছি, ডানিডা একটা ফান্ডেড প্রজেক্টের অডিট। তো সেই অডিট রিপোর্টে আমরা একটা ডিসক্লোজার চেকলিস্ট আছে, চেকলিস্টটা ডানিডা, ডেনিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ওরা একটা চেকলিস্ট দিয়ে দেয় যে we need to confirm this thing from the auditor. প্রজেক্টের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে সেই রিপোর্টের কিছু ইস্যু নিয়ে তারা একটা চেকলিস্ট তৈরি করে দিয়েছে। কে দিয়েছে? ক্লায়েন্ট। ক্লায়েন্টটাকে ডানিডা।
ডানিটা এটা চেকলিস্টটা তৈরি করে দিয়েছে। আমরা অডিটর হিসেবে এই জাস্ট আমি আজকে জাস্ট অডিট রিপোর্ট মেইল করলাম, সেন্ড করলাম এই সকালবেলা না, জোহরের আগে আমি অডিট রিপোর্ট মেইল করে আমি নামাজ পড়তে গেছি। তো সেখানে একটা চেকলিস্ট আছে, বড় চেকলিস্ট, এবং ডানিটা সেই চেকলিস্টটা তৈরি করে দিয়েছে যে এই ইস্যুগুলি উই নিড টু কনফার্ম ফ্রম দ্য অডিটর। আমরা কি করি, এখানে চেকলিস্টে 3টা কলাম আছে, আমরা কলামগুলিকে টিক মার্ক দিয়ে দেই, ওকে দিস ইজ নট রিলেটেড টু এনি আদার ট্রানজাকশন। আর যদি এটা কোনো একটা ট্রানজাকশনকে আদার কোনো ট্রানজাকশন প্রভাবিত করে তাহলে বলি দিস ট্রানজাকশন হ্যাজ ইফেক্ট অর হ্যাজ লিংক উইথ দ্য আদার, বা এটা ভেরিফাই আমাদের অডিটর হিসেবে এটা ভেরিফাই করা সম্ভব হয়েছে কিনা, ইয়েস অর নো, এরকম একটা চেকলিস্ট থাকে। তো সেই চেকলিস্টটাকে তৈরি করা। কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজার্স, আমরা যেটা কর্পোরেট গভর্নেন্সের কথা বললাম সেটা ডিসক্লোজারের কিছু যদি ইস্যু থাকে, গভর্নেন্সের ইস্যু যদি থাকে সেটা বলা যে দেয়ার ইজ এ ল্যাক অফ গুড গভর্নেন্স, রং পিপল আর রিপ্রেজেন্টিং রং থিং, এরকম কিছু থাকলে সেটা বলে তুলে আনা। আদার ইনফরমেশন ইন দ্য অ্যানুয়াল রিপোর্ট দ্যাট সিমস টু বি ইম্পর্টেন্ট টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য শেয়ারহোল্ডার, শেয়ারহোল্ডারের অ্যাটেনশন ড্র করার জন্য এমন কোনো ইনফরমেশন যদি থাকে এর বাইরেও সেটাও তুলে আনা, রিপোর্ট করা। নেক্সট, রিপোর্টকে ইভালুয়েট করা, এগুলো তো দেখলেই বুঝতে পারতেছো, ভেরি সিম্পল থিং। সুপারভাইজারি রিপোর্ট, ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর, ওয়ার্কিং পেপার রিভিউ, এই যেটা আমি শুরুতে যেটা বলেছিলাম পারফর্ম র‍্যাপ আপ প্রসিডিউর। ওয়ার্কিং পেপার রিভিউ মানে হলো অডিট টিম অডিট ক্লায়েন্টে গিয়ে যে কাগজে পেন্সিল দিয়ে যে কাগজে লিখে, একটা বইয়ের মতো আছে আমার কাছে, জাস্ট একটা নোট খাতার মতো, সেটার উপরে অডিট টিমে যারা থাকে তারা কাজ করে, তাদের নোটগুলি তৈরি করার পরে সেটা তারা কম্পিউটার রিপোর্টে ইনপুট দেয়। তো সেই ওয়ার্কিং পেপার রিভিউ, এগুলি রিভিউ করতে হয়। এগুলি প্রথমত রিভিউ করে টিম অডিট টিম লিডার, অডিট টিম লিডারের পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরপর ম্যানেজার। কিন্তু পার্টনার ইউজুয়ালি এটা করে না, পার্টনারের কাছে সরাসরি রিপোর্টটা যায়। পার্টনার রিপোর্টের কোনো ফিগার ধরে যদি তার কনফিউশন তৈরি হয় তখন সেটা কোয়ারিজ করে ম্যানেজারকে। ম্যানেজার তখন অডিট ফাইলটা নিয়ে পার্টনারের কাছে হাজির হয়, দিস ইজ দ্য ফাইল স্যার। তারপরে সে রেফারেন্স ধরে নোট থাকে, নোট ধরে ওখানে যায়, গিয়ে বলে যে এটা রিভিউ করার জন্য কি সমস্যা, তখন পার্টনার এটাকে চেক করে। অথবা পার্টনার এভাবে নিজের থেকে ইন্ডিপেন্ডেন্টলি ফিগার আউট করতে পারে, অথবা ম্যানেজার হিমসেলফ ক্যান আস্ক দ্য পার্টনার টু রিভিউ এ পার্টিকুলার আইটেম দ্যাট স্যার আই গট দিস, আই আন্ডারস্ট্যান্ড দিস বাই দিস ওয়ে, বাট আই এম নট শিওর ইফ ইট ইজ ওকে অর নট। তখন আবার পার্টনার সেই ইস্যুটা রিভিউ করে এবং সেই ইস্যুটার রেসপেক্টিভ ওয়ার্কিং ফাইল রেফারেন্সিং থাকে, পেজ নাম্বার দেওয়া থাকে, খুব সহজেই এগুলি বের করা যায়। তারপর ইভালুয়েটিং অডিট ফাইল ফর ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট রিলেটেড কোনো ফাইন্ডিংস থাকে সেটাকে ইভালুয়েট করা ফার্দার টিউনিং এর জন্য। রিভিউ অফ লজ এন্ড রেগুলেশন, ওই যে লিগ্যাল অ্যাডভাইজারের যে সকল ডকুমেন্টেশন থাকে সেগুলিকে চেক করতে হয় এবং সেগুলি রিলেটেড অডিট ফাইলে অ্যাটাচ করে রাখা। ইভালুয়েটিং দ্য গোয়িং কনসার্ন ইস্যু আছে কিনা সেটাকে চেক করা, এই আর কি। নেক্সট, perform report procedure is a senior in charge accountant reviewing the work staff, এগুলো আমি আগে বলে ফেলছি সেগুলি। নেক্সট, final auditor is also required to apply analytical procedure at near completion, assist in overall review of reasonableness of financial report, consistent auditor knowledge of entity and corroborate the conclusion from the audit। তিনটি জিনিস এনশিওর করতে হয়। একটা হলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টে যেগুলো আছে এগুলি রিজনেবল কিনা, রিজনেবল থেকে রিজনেবলনেস, অ্যাসিস্ট ইন ওভারঅল রিভিউ অফ রিজনেবলনেস, ওভারঅল যা আছে এটা রিজনেবল কিনা, হোয়াটএভার উই হ্যাভ, হোয়াটএভার উই আর গোইং টু কনক্লুড, আর দিস রিজনেবল অর নট, এটা হলো রিজনেবলনেস টেস্ট। বা যেমন ওই অ্যাসেটের ক্ষেত্রে আমরা রিজনেবলনেস টেস্ট করতাম, সেটা হলো মনে করো ব্যালেন্স শিটে কোম্পানি একটা অ্যাসেট দেখিয়েছে 5 কোটি টাকা। এখন আসলে এই অ্যাসেটের ভ্যালু 5 কোটি টাকা রাইট নাও আছে কিনা, এটার বুক ভ্যালু কত, এটার মার্কেট ভ্যালু কত, এবং এটা কত টাকায় কিনেছিল,
যদি এটা মনে হয় কোনো টেকনিক্যাল রিসোর্স, টেকনিক্যাল প্রপার্টি, তাহলে ওই রিলেটেড টেকনিক্যাল পার্টি, টেকনিক্যাল এক্সপার্ট থেকে অনেক সময় আমরা সার্টিফিকেট নেই। এই যেমন বুয়েট, অনেক সময় দেখবে কোম্পানিগুলি বলে বুয়েট সার্টিফাইড সিমেন্ট, এরকমের এক্সপার্টকে ডেকে আনা হয়, তাকে ফি দেয় কোম্পানি, তারপরে সে একটা সার্টিফিকেট দেয়। এরা ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার তাদেরকে বলা হয়, এটার জন্য তাদের সার্টিফিকেশনও লাগে। তো তারা ওই টেকনিক্যাল অ্যাসপেক্টটাকে রিভিউ করে দেয়, ওকে দিস রিসোর্স হ্যাজ দিস ভ্যালু এন্ড দিস এন্ড দিস এন্ড দিস এন্ড দিস, তারা একটা টেকনিক্যাল ডেসক্রিপশন দেয়, তারপরে ভিত্তি করে রিজনেবলনেসটা ডেভেলপ করা হয়। এটা একটা এক্সাম্পল আমি বলেছি। এরকম সকল অ্যাসেট বা লায়াবিলিটিজ এর ক্ষেত্রে একটা রিজনেবলনেস টেস্ট বলা হয়। এটা অডিট টিম এই রিজনেবলনেস টেস্টটা করে। তো যেটা হয়, পার্টনার যখন অডিট রিপোর্টটাকে ফাইনালি রিভিউ করে, সে তখন এই সকল অ্যাসেট বা লায়াবিলিটিজ এর রিজনেবলনেসটা বোঝার চেষ্টা করে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, পার্টনার ওই সময় ফাইনাল রিপোর্টটা দেখে কিভাবে রিজনেবলনেস টেস্ট করবে? ওই ডাক্তারদের মতো, ডাক্তার যেরকম রিপোর্ট দেখে বলে দিতে পারে যে কোথায় কোথায় সমস্যা আছে, পার্টনাররা এরকম রেনুয়াল রিপোর্ট যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট ধরে, সে তাকালে বুঝতে পারে, ওকে দিস ফিগার লুকস গুড, দিস ফিগার ডাজন্ট লুক গুড, ওকে ইফ দিস ফিগার ডাজন্ট লুক গুড দেন আস্ক দ্য অডিট ম্যানেজার। অডিট ম্যানেজারকে তখন ডাকে, okay fine, I can see that there is asset but there is the related transaction in income statement, how is it possible? তখন ম্যানেজার এটাকে এক্সপ্লেইন করে, ওকে these are the things। এটা যদি পার্টনার স্যাটিসফাইড হয় দেন ফাইন, পার্টনার যদি স্যাটিসফাইড না, পার্টনার ফার্দার এনকোয়ারি করে ম্যানেজারকে, ম্যানেজার ফার্দার এনকোয়ারি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফার্দার এনকোয়ারি করে অডিট টিম লিডারকে। অডিট টিম লিডার তো সব কাজ করে না, পরে অডিট টিম মেম্বার যারা থাকে, তখন রেসপেক্টিভ অডিট টিম মেম্বারের কাছে অডিট টিম লিডার বোঝার চেষ্টা করে, ওকে দিস ইজ দ্য থিং, হাউ দিস ইজ পসিবল। তখন অডিট টিম মেম্বার কি করে, তার রেলিভেন্ট যে ক্যালকুলেশন, ওই যে ওয়ার্কিং পেপারে যেগুলি ছিল সেগুলিকে সে ফিগার আউট করে সামারাইজ করে রিপোর্ট আকারে তৈরি করে অডিট টিম লিডারকে দেয়, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে পার্টনার পর্যন্ত দেয়। অনেক সময় পার্টনার সরাসরি টিম মেম্বারের সাথে কথা বলে, okay you are responsible to do this figure, yes sir, and how is it possible, let me to understand। তখন তাকে এক্সপ্লেইন করতে হয়, okay this and this। তো পার্টনার যদি কোনো কিছু ভুল দেখে, তখন সে আবার এটাকে কারেক্ট করতে বলে, আদারওয়াইজ যেভাবে আছে সেভাবে দিয়ে দেয়। এটা হলো এই যে ফাইনান্সিয়াল রিপোর্ট ইজ কনসিস্টেন্ট উইথ অডিটর নলেজ অফ এন্টিটি। আর অডিটর সাধারণত যিনি পার্টনার সাইন করেন, তার ওই ক্লায়েন্ট সম্পর্কে একটা সম্যক ধারণা থাকে আগে থেকে, কারণ টিম মেম্বার তো চেঞ্জ হয়, ম্যানেজার চেঞ্জ হয়, কিন্তু পার্টনার তো ওই কোম্পানির এনগেজমেন্ট পার্টনার হিসেবে অনেকদিন থাকে ইউজুয়ালি। এরপরে কনক্লুশন যেটা করা হয়েছে এবং অডিট রিপোর্টে যে এসেছে, এটাকে করোবোরেট করা, এটাকে রিলেট করা রিজনেবলি, এবং তার উপরে ভিত্তি করে কনক্লুশন ড্র করা। নেক্সট, এগুলো আমি বলেছি ওয়ার্কিং পেপার রিভিউ কি, এগুলো পড়ে নিবে। হ্যাঁ, audit findings, monetary misstatement, monetary misstatement that cause the destruction of financial statement। এগুলো কি বুঝাবো, আমি তো কিছু বুঝতেছি না, তোমরা পড়ার কথা। মিসস্টেটমেন্ট মানে মনিটারি মিসস্টেটমেন্ট, যেটা বলেছি, কোনো লায়াবিলিটিস বা অ্যাসেট কে ওভারস্টেট করা বা আন্ডারস্টেট করা, কোনো ফিগার কে অল্টার করা, হ্যাঁ, কোনো অ্যামাউন্ট কে মিসরিপ্রেজেন্ট করা, সহজ কথা যেটা আছে সেটা না করে অন্য কিছু করা, কোনো রুলের ভায়োলেশন করা, এই ধরনের মিসস্টেটমেন্ট গুলিকে ফিগার আউট করা এবং সেগুলিকে ইনকর্পোরেট করা এবং তার পক্ষে এবং বিপক্ষে যথেষ্ট যুক্তি দাঁড় করিয়ে রিপোর্টে ইনকর্পোরেট করা। এরপরে রিভিউ অফ ল, রেগুলেশন ইত্যাদি রিলেটেড লস এবং রেগুলেশন গুলি চেক করতে হবে। যদি ট্যাক্স, মনে করো কোম্পানি দেখাইছে তারা ট্যাক্স রিলিফ পেয়েছে $10 লাখ, আসলে কি সে এই $10 লাখ ট্যাক্স রিলিফ পাওয়ার জন্য ফিট কিনা, কম হলো না বেশি হলো, এটা চেক করা। অনেক সময় দেখা যায় যে ইম্পোর্টের ক্ষেত্রে হয়, ইম্পোর্ট সাবসিডি থাকে সরকারের, অথবা এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট ইনসেনটিভ দেয় সরকার। এক্সপোর্ট ইনসেনটিভ অনেক ক্ষেত্রে কি আর রেভিনিউকে ওভারস্টেট করে এক্সপোর্ট ইনসেনটিভ বাড়ায় না। আবার অনেক সময় কোম্পানি ভুলে
তার এক্সপোর্ট ফিগারকে রংলি প্রেজেন্ট করার কারণে বা ট্রান্সলেশন রেট মানে এক্সচেঞ্জ রেটের ভেরিয়েশনের ফলে রেভিনিউর অনেক আপসাইড ডাউন হয়। আর এই রেভিনিউর যে চেঞ্জটা হয় ফলে তার ট্যাক্স ইনসেন্টিভও চেঞ্জ হয়ে যায়। মনে করো তোমার 10 মিলিয়নের উপর 10% ট্যাক্স মানে অনেক টাকা, ইনসেন্টিভ অনেক টাকা। তাহলে এটা যদি তুমি সঠিকভাবে এস্টিমেট করতে না পারো তাহলে দেখা গেল যে 5% বা তুমি যে ইনসেন্টিভটা পাচ্ছ সেটা তোমার এলিজিবল ইনসেন্টিভ থেকে অনেক কম। এইগুলি আর কি, এইসব জিনিসগুলি চেক করার বিষয় থাকে। আর কি প্রশ্ন বলো? হলো? এটা হলো? জি স্যার। এরপরে কি আর কি? এটা লাগবে না, এগুলো বাকিগুলো পড়ে পারবে। স্টপ করে দাও। ইভালুয়েশন প্রসেস রিপোর্টিং অডিট রিপোর্টিং তৈরি করো। আর কোন কোয়েরিজ? এটা অনেক বিস্তারিত, তোমার বই পড়ার লাগার কথা না, এটা পড়লেই হয়ে যাওয়ার কথা। পিপিটি গুলি যথেষ্ট বিস্তারিত আছে, এখান থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। কি কয় ভাই? স্যার কিছু মনে না করলে স্যার একটা কথা বলতে চাইছে। স্যার আমার সাথে যখন আপনার কথা হয় তখন বলছিলেন স্যার যে এই চ্যাপ্টারটা থেকে আপনি একটা কোশ্চেন করুন, 10 মার্কসের কোশ্চেন আসবে। এটা আমার কিন্তু তোমাদের আরেকজন পত্রিকার আমাকে আজকে ইনফর্ম করলো যে এখান থেকে 2টা প্রশ্ন। মানে আমি আরেকবার ওনার সাথে কথা বলে দেখতে পারি যে আমাকে উনি আজকে ইনফর্ম করছে যে এই চ্যাপ্টার থেকে 20 মার্কসের কোশ্চেন। আমি বলছি যে আমি তাদেরকে তো 10 মার্কসের কথা বলছি। জি স্যার। তো এখন স্যার বললো যে না তাতে তাহলে অন্য চ্যাপ্টার থেকে লোড বেশি পড়ে যাবে। স্যার মনে হয় মিডের কন্টেন্ট তোমাদেরকে বাদ দিয়ে দিয়েছে ফাইনাল থেকে, তাই না? জি স্যার। তো সেই জন্য বললো যে সেক্ষেত্রে ওনার ওখান থেকে কন্টেন্ট বেশি হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা পাঠাবো, পিডিএফ পাঠাবো 4 পাতার বা 5 পাতার ওয়ার্ড ফাইল, ডক ফাইল। হ্যাঁ, ওখানে রিভিউ অফ অডিট ফাইলস, ইভালুয়েশন অফ মিস স্টেটমেন্ট, তারপরে ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর কি, সাবসিকুয়েন্ট ইভেন্ট এন্ড গোয়িং কনসার্ন প্রসিডিউর, রিটার্ন রিপ্রেজেন্টেশন, অডিট ক্লিয়ারেন্স মিটিং, কনক্লুশন, সামারি দেয়া আছে। হ্যাঁ, তবে আমি স্যারের যেটা এখন তোমাদের পিপিটি দেখলাম এটাও মোরাললেস ডিটেইল আছে, তোমরা এটাও ফলো করতে পারো। তারপরে কারো যদি দরকার হয় আমি একটা পিডিএফ ওয়ার্ড ফাইল পাঠাচ্ছি, এটা দেখতে পারো। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নাই? স্যার কোনো কেস রিলেটেড কিছু থাকবে কি? এখন দেখো তোমাদের পিপিটিটা তো দেখলে ওরকম পিপিটি ওইটা দিলে তো তোমাদের মুখস্থ লিখতে হবে, ওটা সব মুখস্থ করতে হয়, এটা কি মনে রাখা সম্ভব? হ্যাঁ, বুঝে বুঝে লেখা যাবে স্যার। বুঝে বুঝে লেখা যাবে। আচ্ছা, আমার মতে সিচুয়েশন বেসড হলে তোমাদের জন্য লেখাটা সহজ। মনে করো সাবসিকুয়েন্ট ইভেন্ট, আমি যদি এরকম একটা ঘটনা দিয়ে দেই তাহলে বলার পরে যদি বলা হয় যে হোয়াট আর দ্য সাবসিকুয়েন্ট, হোয়াট উইল বি দ্য রিপোর্টেড অ্যাজ সাবসিকুয়েন্ট ইভেন্ট, অথবা হোয়াট আর দ্য ইস্যুস ইন দ্য given situation that you think need to be reported as type 1 or type 2, এরকম
সেটা বললে কিন্তু তখন তোমার জাস্ট ওখান থেকে দেখে দেখে কথাগুলি লেখাটা হলো যথেষ্ট। জি স্যার। কোনটা তোমার প্রেফার করো? আচ্ছা, দুই রকমেরই থাকবে 10 মার্কস থাকবে ওইভাবে স্ট্রেট আছে। ফরওয়ার্ড, ঠিক আছে, আর 10 মার্কস থাকবে তোমার ঠিক ওই যে একটু ঘটনা দিয়ে বলা হবে ঠিক ঠিক the list with reason the information you would require to carry out in analytical procedure on the draft financial statement. Set out the limitation of using analytical procedure. এরকম কিছু কথা। বা how to list out the procedure for governance assessment. দেখা যাবে ওই কেজের ভিতরে গভর্নেন্স নিয়ে কথা বলা হয়েছে এবং তার উপর ভিত্তি করে তোমার কাছে একটা জানতে চাওয়া হতে পারে যে ক্যান ইউ ফিগার আউট হোয়াট আর দ্য ইস্যুস রিলেটেড টু দ্য গভর্নেন্স অফ দ্য কোম্পানি, তাই না? জি স্যার। আর কি বলো? আর কি লাগবে? কিছু কি আছে? ঘুম আসছে? তাড়াতাড়ি কথা বলো, তোমার কথা না বললে ঘুম আসে না। স্যার কেস এর ক্ষেত্রে স্যার মানে অ্যানসার গুলো শুধু যে জিনিসটা আপনি চাইছেন সেটার উপর ভিত্তি করে এক্স্যাক্টলি ওটা লিখে দিলেই হবে। তোমার কাছে যা চাওয়া হয়েছে তাই নেই, পাঠতে লেখা দরকার। ওইগুলি লেখা সহজ, তোমরা যেটা চাচ্ছ ওটা মুখস্থ করা কঠিন। ওই কাজটা কঠিন কিন্তু এটা সহজ। হ্যাঁ স্যার ওয়ার্ড ফাইলটা দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি মেল করে দিব। কাকে মেল করবো? কারণ মেলে এটি কি আমার কাছে আছে? স্যার আমি আগে কি কখনো তোমাকে আমি মেল করছি কোনো বিষয়? না স্যার। হোয়াটসঅ্যাপ মেল আইডি দেওয়া আছে না আমার কাছে? না স্যার। হোয়াটসঅ্যাপ করো আমাকে তোমার ইমেল আইডি। আচ্ছা স্যার। পাঠিয়ে দিব। ওইটা খুব বেশি কিছু না, ওইটা জাস্ট আমি একটা সামারি তৈরি করার চেষ্টা করেছিলাম, কারণ স্যারের স্লাইডগুলি এত বেশি ডিটেইল, পড়াটা একটু ডিফিকাল্ট। তবে ওখানে খুব গোছানোভাবে উপস্থাপন করা আছে। If I give you some question, can you prepare the answer for your exam? 4টা বা 5টা যদি এরকমের দেয় সেটার উপর ভিত্তি করে আনসার তৈরি করে সেটা পরীক্ষা অ্যাটেন্ড করবে। It will be nice. স্যার বুঝতে পারিনি স্যার। বলেছি যে আমি যদি কিছু প্রশ্ন দেই তোমাদেরকে যে prepare this answer for this question, answer of this question, and you'll find question out of this question. Is that okay? কিছু প্রশ্ন দিলাম, সেগুলির আনসার তৈরি করলে এবং সেগুলি থেকে তোমার পরীক্ষায় আসে। Does it make sense? জি স্যার। আচ্ছা, তাহলে ডোর ওপেন থাকুক। একটা হতে পারে আমি যদি তোমাকে সাজেস্টেড কিন্তু কিছু প্রশ্ন দেই, সেগুলির আনসার তুমি রেডি করতে পারো, রেডি করবে।
তার থেকে পরীক্ষা আসবে। আর যদি আমি সাজেস্টিভ কোশ্চেন না দিতে পারি তাহলে তোমরা স্যারের পিপিটি এবং আমি যে ওয়ার্ড ফাইলটা দিব এটা দেখলেই যথেষ্ট। ওকে ওকে স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ টুমরো, আই উইল বি ইন দ্য ক্লাস। আসসালামু আলাইকুম। কি করবে শেষমেশ ইয়া তাহলে কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দিব যদি না দেয় তাহলে স্যারের পিডিএফ আর পিডিএফ লিখতে দেব। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন দিয়ে দাও, কোশ্চেন দিয়ে দেখে দেখা